হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাভিং টু, হ্যাজ হ্যাড টু, হ্যাভ হ্যাড টু। আজকের এই ভিডিওর আলোচনার বিষয় এইগুলো। হ্যাজ টু, হ্যাভ টু আগে জেনেছো বা জানা, অনেকেরই জানা। হ্যাভিং টু নতুনভাবে জানা হবে, হ্যাভ হ্যাড টু, হ্যাজ হ্যাড টু নতুনভাবে জানা হবে। মানে আমি বলতে চাইছি হ্যাভ টু কে আমরা বিভিন্ন টেন্সে কিভাবে ব্যবহার করব, হ্যাভ টু এর পুরো বিষয়টাকে আমরা জানার চেষ্টা করব। একেবারে আমরা হ্যাভ টুর টেন্স ওয়াইজ আমরা বিশ্লেষণ করব বা টেন্স ওয়াইজ আমরা শিখব। প্রথমে হ্যাজ টু বা হ্যাভ টু, এরপরে অবশ্যই V1 বসবে। এখানে V1, এখানেও V1, এখানে V1, এখানে V1, মানে ভার্বের ফার্স্ট ফর্ম। হ্যাজ টু, হ্যাভ টু প্লাস V1, এটা অনেক আগে থেকেই অনেক আগের ভিডিওতে তোমরা দেখে থাকবে হ্যাজ টু, হ্যাভ টু প্লাস V1 কিভাবে বলা হয়েছে। এই দুটো জিনিস আমি এখানে দেখাবো বিভিন্ন টেন্সে। এটা দেখেই বোঝা যাচ্ছে কন্টিনিউয়াস, আর এটা দেখেই বোঝা যাচ্ছে পারফেক্ট। কিন্তু বেঙ্গলি ভার্সন গুলো কিরকম হয়, মানে বাংলা বাক্যগুলো কিরকম হয়, সেইগুলো তোমরা এই ভিডিও থেকে জেনে যাবে। তাহলে শুরু করছি হ্যাজ টু, হ্যাভ টু, V1। প্রথমে যেটা জেনে নিচ্ছি সেটা হলো হ্যাজ টু, হ্যাভ টু এদের চেনার উপায়। হ্যাজ টু বা হ্যাভ টু কোথায় বসবে, কোথায় বসবে এইটা আমাদের জানতে হবে। চেনার উপায়, চেনার উপায় এটা জানবো। বাক্যের গঠন এটা জানবো। তারপরে উদাহরণ তো আছেই। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু কোথায় বসবে? হ্যাভ টু, হ্যাজ টু বসবে যদি বাইরে থেকে কোনো বাধ্যতা, বাইরের থেকে কোনো বাধ্যতা কারোর ওপর, বক্তার ওপর যদি এসে পড়ে। অর্থাৎ টিচার যদি ছাত্রদের বলে যে তোমাদেরকে এটা করতে হবে, তাহলে ছাত্ররা বলবে আমাদেরকে এটা করতে হবে, মানে আমাদেরকে পড়াশোনা করতে হবে, আমাদেরকে পড়া জমা দিতে হবে, আমাদেরকে খাতা জমা দিতে হবে, আমাদের ফিস জমা দিতে হবে। এই রকম যে বাক্যগুলো আমি বলছি এখন, এগুলো কিন্তু সব বাইরে থেকে চাপিয়ে দেওয়া একটা বাধ্যতা। সেই কারণেই হ্যাভ টু ব্যবহার হবে। মানে হ্যাভ টুটাকে আমি সেখানেই ব্যবহার করব যে জায়গায় বাইরে থেকে কোনো বাধ্যতা, মানে বক্তা যে কথাটা বলছে বা লিখছে তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। বক্তা নিজে কিন্তু বাধ্যতা ফিল করছে না, বক্তার উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এইটা মাথায় রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে হ্যাভ টু, হ্যাজ টু কোথায় বসবে? উত্তরটা হচ্ছে বাইরে। তাহলে কি লিখলাম? বাইরে থেকে বাধ্যতা বক্তার উপর চাপিয়ে দেয়া হলে, এই যে বাইরে থেকে কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বাইরে থেকে আর বাধ্যতা, এই দুটো কথা। বাইরে থেকে বাধ্যতা বক্তার উপর চাপিয়ে দেয়া হলে বক্তা যে বাধ্যতা অনুভব করে, বাধ্যতা অনুভব করে বক্তা যে বাধ্যতা অনুভব করে, সেইখানেই হ্যাভ টু বা হ্যাজ টু বসে। বোঝা গেল? তাহলে বাইরে থেকে যে বাধ্যতাটা আমাদের উপর চাপে এবং আমরা যে বাধ্যতাটা তখন ফিল করি, সেই জায়গায় আমরা হ্যাভ টু, হ্যাজ টু ব্যবহার করি বা করব। তোমরা সেই জায়গায় হ্যাভ টু বা হ্যাজ টুটাকে ব্যবহার করবে। এবারে এর যে চেনার উপায়, একেবারে বাংলায় আমরা কিভাবে চিনে নেব, এটা হলো থিওরিটিক্যাল একটা কি বলে ডেফিনেশন, মানে কি বলে তাত্ত্বিক কি বলবো ডেফিনেশন। এর বাইরে যেটা খুব সহজে যেটা বুঝবে সেটা হলো চেনার উপায়। যেটাকে আমি বলছি সেটা হলো চেনার উপায়
সেটা হলো ক্রিয়া প্লাস তে প্লাস হবে। এটা হলো হ্যাভ টু এর প্রেজেন্ট ফর্ম। আমরা যখন হ্যাভ টু কে সিম্পল প্রেজেন্ট এই এতে ব্যবহার করছি তখন চেনার উপায় হচ্ছে ক্রিয়া প্লাস তে প্লাস হবে। তাহলে গঠনটা কি হবে? গঠন হলো সাবজেক্ট হ্যাভ টু অবলিক হ্যাজ টু প্লাস V1, এইটা হলো আমার বাক্যের গঠন। তাহলে চেনার উপায় ক্রিয়া প্লাস তে প্লাস হবে, আর বাক্যের গঠন হলো সাবজেক্ট হ্যাভ টু হ্যাজ টু প্লাস V1। বোঝা গেল এই অবধি? এবার আমি এক্সাম্পলে আসছি এবং তারপরে একে একে এইগুলো দেখাচ্ছি। এবার আমি এক্সাম্পল দিচ্ছি, যেমন আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। এই জায়গাটায় আমি ক্রিয়া প্লাস তে প্লাস হবে, ক্রিয়া প্লাস তে প্লাস হবে, এই জায়গাটা দিয়ে বোঝাচ্ছি, ভালো করে দেখে নাও। ক্রিয়া প্লাস তে প্লাস হবে। তাহলে এর ইংলিশটা কি হবে? এর ইংলিশটা হবে উই, সাবজেক্ট উই, হ্যাভ টু, উই যেহেতু সেই কারণে হ্যাভ হলো, হ্যাভ টু স্টাডি, উই হ্যাভ টু স্টাডি ওয়েল। উই হ্যাভ টু স্টাডি ওয়েল, আমাদেরকে ভালো করে পড়াশোনা করতে হবে। এরকম ভাবে প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। তাদেরকে তাড়াতাড়ি আসতে হবে, দে হ্যাভ টু কাম আর্লি। তোমাদেরকে ভালোভাবে শুনতে হবে, ইউ হ্যাভ টু লিসেন টু ভেরি ওয়েল। বোঝা গেল? এই ধরনের সেন্টেন্স তোমরা নিজেরাই তৈরি করতে পারবে। ঠিক এইটা মনে রাখবে, এইটুকু ক্রিয়া প্লাস তে প্লাস হবে। আমি এখানে দেখিয়ে দিয়েছি করতে হবে, মানে ক্রিয়া করা, মানে এরকম ভাবে আসছে করা যুক্ত তে যুক্ত হবে, এইটাই হচ্ছে করতে হবে। বোঝা গেল? তাহলে করতে হবে কথাটা কিভাবে আসছে? ক্রিয়া প্লাস তে প্লাস হবে, তার মানে করতে হবে। তাহলে এরকমই যখন ক্রিয়ার গঠনগুলো হবে তখন হ্যাভ টু বা হ্যাজ টু ইউজ করবে। হ্যাজ টুটা কোথায় ইউজ করবে? থার্ড পারসন সিঙ্গুলার। থার্ড পারসন সিঙ্গুলার ক্ষেত্রেই অনলি হ্যাজ টুটাকে ইউজ করবে। ধরো ওকে বাজার করতে হবে, ওকে বাজার, আমি একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি, ওকে বাজার করতে হবে, তার মানে কি লিখবে? হি হ্যাজ টু ডু শপিং। ওকে বাজার করতে হবে, হি হ্যাজ টু ডু শপিং। তাহলে বোঝা গেল কিভাবে হ্যাজ টু হ্যাভ টু কে সিম্পল প্রেজেন্টে তুমি ব্যবহার করবে। এবারে আমি আসছি হ্যাভ টু বা হ্যাজ টুটাকে কিভাবে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। আমি তাহলে এখানে এটা আমরা যেটা শিখলাম এটা হচ্ছে প্রেজেন্ট, একেবারে প্রেজেন্ট। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ফর হ্যাভ টু বা have to, has to, in present continuous tense. Have to, has to in present continuous tense. চেনার উপায়, প্রথমেই আমরা লিখি চেনার উপায়। কিভাবে লিখব? ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছে, এইটা খেয়াল রাখো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মানে তোমার সেন্টেন্সে এইরকম আসলেই বুঝে যাবে এটা হ্যাভ টু এর প্রেজেন্ট কন্টিনিউয়াস, ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছে। ধরো বললাম আমাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এই যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে থাকতে হচ্ছে, এইটা আমি নিয়ে নিচ্ছি।
এখানে অ্যাকচুয়ালি দাঁড়িয়ে থাকাটা একসঙ্গে নেওয়া উচিত, তাই এই দাঁড়িয়ে থাকতে হচ্ছে একটা মানে ভাব। তাহলে এখানে দাঁড়িয়ে থাকতে হচ্ছে মানে দাঁড়ানো, এটা হলো দাঁড়িয়ে থাকা, দাঁড়িয়ে প্লাস থাকা প্লাস হচ্ছে, থাকা প্লাস তে প্লাস হচ্ছে। আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি, ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করছি। মানে এই পুরো কথাটাকে আমি এইভাবে আনছি, মানে আমার এই ফর্মে আমি দেখাতে চাইছি। ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছে মানে দাঁড়িয়ে প্লাস থাকা প্লাস তে প্লাস হচ্ছে, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। এইবারে আমি এটাকে যখন ইংলিশে লিখবো, কি লিখবো? ইংলিশের গঠনটা কি হবে? গঠনটা এখানে বলে দিচ্ছি, দেখে নাও। গঠনটা হলো সাবজেক্ট প্লাস am, is, are প্লাস having to প্লাস V1। বোঝা গেল? এইটা হলো গঠন। সাবজেক্ট প্লাস am, is, are প্লাস having to প্লাস V1, এইটা হলো আমার বাক্যের গঠন। এবারে এটাকে আমি ইংলিশে লিখবো, তাহলে কি হবে? আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে we are having to stand, আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। বোঝা গেল? we are having to stand। তোমাদেরকে অনেক পড়তে হচ্ছে, কি বলবে? you are having to study much, তাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে, কি বলবে? they are having to do lot of work, তাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। they are having to do lots of work। তাহলে বোঝা গেল কিভাবে তোমরা have to has to কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। আরো কিছু উদাহরণ যদি দিলে ভালো হয়, দিচ্ছি। ধরো সরকারকে গরিবদের রেশন দিতে হচ্ছে, তাহলে কি বলবে? গভর্নমেন্ট ইজ বা আর যে কোনো একটা দিতে পারো। গভর্নমেন্ট ইজ হ্যাভিং টু গিভ রেশন টু দ্য পুয়ার। বোঝা গেল? এইরকম ভাবে তোমরা সেন্টেন্স গুলো তৈরি করতে পারবে। ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছে, এটা হলো তোমার সেন্টেন্স চেনার উপায়। এই যে আমি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, দাঁড়িয়ে প্লাস থাকা প্লাস তে প্লাস হচ্ছে। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? উই আর, আরটা বসলো যেহেতু উই প্লুরাল বহুবচন, তাহলে উই আর হ্যাভিং টু স্ট্যান্ড। বোঝা গেছে? হ্যাভিং টু স্ট্যান্ড। তোমাদেরকে অনেক পড়তে হচ্ছে, কি বলবে? ইউ আর হ্যাভিং টু স্টাডি মাচ, তাদেরকে অনেক কষ্ট করতে হচ্ছে, কি বলবে? দে আর হ্যাভিং টু ডু লট অফ ওয়ার্ক, তাদেরকে অনেক কাজ করতে হচ্ছে। দে আর হ্যাভিং টু ডু লটস অফ ওয়ার্ক। তাহলে বোঝা গেল কিভাবে তোমরা হ্যাভ টু হ্যাজ টু কে কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করবে। আরো কিছু উদাহরণ যদি দিলে ভালো হয়, দিচ্ছি। ধরো সরকারকে গরিবদের রেশন দিতে হচ্ছে, তাহলে কি বলবে? গভর্নমেন্ট ইজ বা আর যে কোনো একটা দিতে পারো। গভর্নমেন্ট ইজ হ্যাভিং টু গিভ রেশন টু দ্য পুয়ার। বোঝা গেল? এইরকম ভাবে তোমরা সেন্টেন্স গুলো তৈরি করতে পারবে। ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছে, এটা হলো তোমার সেন্টেন্স চেনার উপায়। এই যে আমি দাঁড়িয়ে থাকতে হচ্ছে, আমি ভেঙে দেখিয়ে দিয়েছি, দাঁড়িয়ে প্লাস থাকা প্লাস তে প্লাস হচ্ছে। তাহলে আমার সেন্টেন্সটা কি হবে? উই আর, আরটা বসলো যেহেতু উই প্লুরাল বহুবচন, তাহলে উই আর হ্যাভিং টু স্ট্যান্ড। বোঝা গেছে? শিক্ষকদের মানে শিক্ষককে অনেক কথা বলতে হচ্ছে। The teacher is having to speak much word। বোঝা গেছে? তো এইভাবে তোমরা অনেক ধরনের সেন্টেন্স তৈরি করতে পারবে।
হ্যাজ টু হ্যাভ টু কে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করে। এখানে তোমাদের এই হ্যাভটা তখন হ্যাভিং টু হয়ে যাবে। হ্যাভ বা হ্যাজটা কি হবে? হ্যাভিং টু। এরপরে আসছি, এরপরে যেটা জানবে সেটা হলো প্রেজেন্ট পারফেক্ট। মানে হ্যাভ টু হ্যাজ টু কে তুমি কিভাবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবে। প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্স গঠনটা আমি প্রথমে লিখে দিই। গঠন হলো সাবজেক্ট হ্যাভ, হ্যাজ বা হ্যাভ, আলাদা আলাদা ভাবে দেখাই। হ্যাজ হ্যাড টু প্লাস V1 বা সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাড টু প্লাস V1। এই দুটো গঠন, মানে হ্যাজ এর জন্য একটা দেখালাম, হ্যাভ এর জন্য একটা দেখালাম। চেনার উপায়, চেনার উপায়টা কি? চেনার উপায় এটা কিভাবে লিখবে? একইভাবে একটা বুঝতে পারলে বাকিটাও হবে। ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছে, আগেরটা ছিল হচ্ছে, এটা হবে হয়েছে। ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছে, এইটা হলো চেনার উপায়। এবার আমি একটা এক্সাম্পল নিই। ধরো আমি বললাম আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে, তাহলে এটাই লিখছি, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে। এই যে এই অংশটা, এই যে পড়াশোনা করতে হয়েছে, এই অংশটাই হচ্ছে চেনার উপায়। মানে পড়াশোনা করতে হয়েছে, এটাকে ভাঙলে কি হবে? পড়াশোনা এটা একটা শব্দ, প্লাস করা এটা একটা, প্লাস তে প্লাস হয়েছে, তাহলে পড়াশোনা করতে হয়েছে। এইভাবে ভাঙা হলো। এইবারে এটার আমি যদি ইংলিশ করি কি হবে? এটার ইংলিশ করলে এই গঠন অনুযায়ী আসো, আমাদের মানে হ্যাভ হবে। তাহলে উই হ্যাভ had to study much. We have had to study much. বোঝা গেল? একদম সহজ। জাস্ট এইটা মনে রাখো। এটা কখন ইউজ করবে? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাভ টু বা হ্যাজ টু এর। গঠন কি? এই যে গঠন লিখে দিয়েছি, সাবজেক্ট হ্যাজ হ্যাড টু প্লাস V1, সাবজেক্ট হ্যাভ হ্যাড টু প্লাস V1। তাহলে আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছে, we have had to study much। বোঝা গেল? এইভাবে তোমরা আর যেসব টেন্স আছে, মানে সিম্পল পাস্ট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, ফিউচার সিম্পল, সমস্ত টেন্সে এই হ্যাভ টু বা হ্যাজ টু কে মানে ইউজ করতে পারবে। আমি এখানে সবকটা টেন্সই দেখিয়ে দিচ্ছি, যে একটা বুঝতে পারবে, বাকিগুলো বুঝতে আপনার অসুবিধা হবে না। এখানে তাহলে আমরা কি লিখবো? এটা তাহলে পাস্ট হয়ে যাবে। এবারে আমরা প্রেজেন্টের দুটো ফর্ম দেখে নিলাম, আর ওই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওটাতে ব্যবহার করতে হবে না। পাস্ট সিম্পল, পাস্ট সিম্পল হলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1, এইটুকু। সিম্পল পাস্ট হলে কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1। চেনার উপায় কি হবে? ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, এইটা হবে ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল। এটাকেই আমি ধরে নিচ্ছি, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছিল, এটাকেই আমি নিয়ে নিচ্ছি, হয়েছিল। তাহলে কি হবে? উই had to study much। বোঝা গেল? তাহলে ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1। চেনার উপায় ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1। এটা হ্যাড টুটা কোথা থেকে আসলো? না, হ্যাভ টু হ্যাজ টু এর পাস্ট ফর্ম, সিম্পল পাস্ট ফর্ম। এক্সাম্পল, আমাদেরকে অনেক পড়াশোনা করতে হয়েছিল, উই হ্যাড টু স্টাডি মাচ।
বোঝা গেল? এরকম ভাবে প্রচুর সেন্টেন্স তোমরা তৈরি করতে পারবে। এবারে আসছি পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস এটা গঠন কি হবে? সাবজেক্ট প্লাস ওয়াজ অবলিক ওয়্যার প্লাস হ্যাভিং টু প্লাস V1, চেনার উপায় ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছিল, এইটা। তাহলে আমি এই এক্সাম্পলটা মুছে দিচ্ছি, আমি একটা অন্য এক্সাম্পল দিচ্ছি। ধরো আমি বললাম যে আমাকে ওদের বোঝাতে হচ্ছিল, এখানে দেখো বোঝাতে হচ্ছিল, ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছিল, এইটুকু আছে। বোঝানো প্লাস তে প্লাস হচ্ছিল, বোঝাতে হচ্ছিল। তাহলে আমি ইংলিশটা কিভাবে লিখবো? এই ফর্মে লিখবো, সাবজেক্ট হ্যাভিং টু, ওয়াজ ওয়্যার হ্যাভিং টু প্লাস V1। তাহলে I was having to make him understand. বোঝা গেল? আমাকে ওদের বোঝাতে হচ্ছিল, I was having to make him understand. বোঝা গেল? এটা হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু এর ব্যবহার। চেনার উপায় কি? ক্রিয়া প্লাস তে প্লাস হচ্ছিল, বাক্যের গঠন কি? সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস হ্যাভিং টু প্লাস V1। তাহলে আমি এখানে এই এক্সাম্পলটা দিয়েছি, আমাকে তাদের বোঝাতে হচ্ছিল, I was having to make him understand। ওদের বলেছি, তাহলে এটা them হয়ে যাবে, সরি, I was having to make them understand। আমাকে ওদের বোঝাতে হচ্ছিল, I was having to make them understand। ওকে, নেক্সট আসছি পাস্ট পারফেক্ট। যদিও এটা রেয়ার ইউজ হয়, মানে খুব কম এই ধরনের ইউজেজ পাওয়া যায়। পাস্ট পারফেক্টের যে হ্যাভ টু হ্যাজ টু এর যে ব্যবহারটা খুব কম পাওয়া যায়, তবু আমি দেখিয়ে দিচ্ছি কি হবে। সাবজেক্ট প্লাস কি হবে? এটা যেহেতু প্রথমেই হ্যাড বসবে, তারপর আবার একটা হ্যাড বসবে, যেহেতু পাস্টের জন্য হ্যাভ টু বা হ্যাজ টু হ্যাড হয়ে গেল, তার সঙ্গে হ্যাভ টুটা ইউজ হচ্ছে। এটা হলো পাস্ট পারফেক্টের হ্যাড, আর এই হ্যাড টুটা হলো এই হ্যাভ টু বা হ্যাজ টু। ওই জন্য সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস V1, এইটা হলো আমার সেন্টেন্সের গঠন। বোঝা গেছে? এই হ্যাডটা কোথা থেকে আসছে? এই হ্যাডটা হলো পাস্ট পারফেক্টের হ্যাড। মানে পাস্ট পারফেক্টের গঠন কি? মানে পাস্ট পারফেক্টের একটা জেনারেল যে গঠন, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, এইটা তো পাস্ট পারফেক্টের গঠন। তার মানে হ্যাড সবসময় আছে পাস্ট পারফেক্টে, সেই হ্যাডটা হচ্ছে এই হ্যাড। আর এই হ্যাড টু যেটা, এটা হলো হ্যাভ টু বা হ্যাজ টু এর V3 ফর্ম। যেহেতু হ্যাড টু এর পর V3 বসছে, ওই জন্য এই হ্যাভ টু বা হ্যাজ টুটা V3 ফর্ম, মানে হ্যাড টুতে পরিণত হয়েছে। মানে ওই জন্য সাবজেক্ট হ্যাড টু প্লাস V1। চেনার উপায় ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, এটা ওই তাই হবে, হয়েছিল। মানে এই হয়েছিল, ওটা হচ্ছে দূর অতীত, একেবারে দূর অতীতে হয়েছিল, এরকম বোঝাচ্ছে। আমি এই সেন্টেন্সটাকেই যদি রেখে দিই, তা আমাকে ওদের বোঝাতে হয়েছিল, এটা একটা দূর অতীত, মানে অনেক দিন আগের একটা বাধ্যতা। তাহলে কি হবে? I had to make them understand, এইটা হবে। কি লিখবো সেন্টেন্সটা? I had to make them understand, I had to make them understand। বোঝা গেল? আমাকে ওদের বোঝাতে হয়েছিল। তাহলে কি জানলে? হ্যাভ টু বা হ্যাজ টু কে তুমি যখন পাস্ট পারফেক্ট টেন্সে ব্যবহার করবে, তখন বাক্যের গঠন হবে সাবজেক্ট হ্যাড টু প্লাস V1। চেনার উপায় কি বাংলায়?
ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল, অবশ্যই এটা দূর অতীত, কারণ ক্রিয়া প্লাস তে প্লাস হয়েছিল সিম্পল পাস্টেও তোমরা পেয়েছিলে। তাহলে এই পাস্ট পারফেক্টের সঙ্গে সিম্পল পাস্টের ডিফারেন্সটা হচ্ছে এটা অনেক দূর অতীত, অনেক আগে ঘটেছিল। আমি এক্সাম্পল দিয়েছি, আমাকে ওদের বোঝাতে হয়েছিল, তাহলে আই হ্যাড টু মেক দেম আন্ডারস্ট্যান্ড। বোঝা গেল? এরপরে আসছি ফিউচার। ফিউচারের একটাই, সেটা হচ্ছে সিম্পল ফিউচার। সিম্পল ফিউচার, সিম্পল ফিউচারের সেন্টেন্সের গঠন কি হবে? সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস V1, সাবজেক্ট প্লাস উইল হ্যাভ টু প্লাস V1। এই সিম্পল ফিউচারে হ্যাভ টু হ্যাজ টু কে ব্যবহার করার ক্ষেত্রে একটা সতর্কতা রাখতে হবে, সেটা হলো যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যখন কোনো একটা কাজ করতে হবেই এরকম বোঝাবে, তখনই কিন্তু এই উইল হ্যাভ টু কে ইউজ করবে। মানে এখানে একটা থিওরি আছে, থিওরিটা কি না, কোনো ঘটনার সাপেক্ষে, কোনো ঘটনার সাপেক্ষে কোন বাধ্যতা বক্তা অনুভব করে। মানে কোনো ঘটনার সাপেক্ষে বক্তা যখন কোনো বাধ্যতা অনুভব করে, এইটা, এই ঘটনার সাপেক্ষে কথাটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনো ঘটনার সাপেক্ষে যখন বক্তা বাধ্যতা অনুভব করে, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দিস পার্ট। কেন? এখানে ধরো মানে চেনার উপায়টা আমি আগে লিখে দিই, ক্রিয়া প্লাস তে প্লাস হবেই, হবে বা হবেই, দুটো মিনিং আমি দিয়ে দিলাম, হবে বা হবে। তাহলে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বোঝার চেষ্টা করো, ভেরি ইজি টু আন্ডারস্ট্যান্ড। ধরো যদি আমরা বাস মিস করি, যদি আমরা বাস মিস করি তাহলে আমাদের হাঁটতে হবে। এটা হলো আমার সেন্টেন্স। এখানে দেখো আমি যেটা লিখেছি, কোনো ঘটনার সাপেক্ষে যখন বক্তা বাধ্যতা অনুভব করে তখনই উইল হ্যাভ টু কে আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ সিম্পল ফিউচার টেন্সে হ্যাভ টু বা হ্যাজ টু টাকে ব্যবহার করতে পারি। এটা হলো বেসিক থিং, মানে একেবারে মূল কথা। তাহলে ঘটনার সাপেক্ষে বলতে এখানে কি বোঝাচ্ছে? এই যে বাস মিস করা, এইটা হলো ঘটনা। যদি আমরা বাস মিস করি, এটা হলো ঘটনা, তাহলে আমাদের হাঁটতে হবে। এই ঘটনাটার জন্যই এইটা ঘটবে, সেই কারণেই বলা হচ্ছে ঘটনার সাপেক্ষে। যদি আমরা বাস মিস করি তাহলে আমাদেরকে হাঁটতে হবে। তা এরকম ভাবে মানে আমরা প্রচুর এক্সাম্পল তৈরি করতে পারি। মানে যদি আমরা ভালো করে পড়াশোনা না করি, মানে যদি তোমরা ভালো করে পড়াশোনা না করো তাহলে তোমাদেরকে ভুগতে হবে, এরকম একটা সেন্টেন্স। মানে একটা ঘটনার সাপেক্ষে যখন বাধ্যতা ফিল করছো, তাহলে এটা কি হবে? ইফ উই মিস দি বাস, if we miss the bus, we will have to walk. We will have to walk. তাহলে if we miss the bus, we will have to walk. আবার বলছি, if we miss the bus, আমরা যদি বাসটা মিস করি, এটা হলো ঘটনা, তাহলে আমাদের কি বাধ্যতা অনুভব করব? We will have to walk, আমাদেরকে হাঁটতে হবে, এটাই হলো আমাদের বাধ্যতা। তাহলে বোঝা গেল উইল হ্যাভ টু কে কোথায় ব্যবহার করব। উইল হ্যাভ টু এরকম এলোপাতাড়ি ইউজ করলে হবে না, মানে যেখানে হবেই বলে বলছে সেখানে ইউজ করে দিলাম, এটা কিন্তু নয়। এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে।
অনেকের কাছে এইটা কিন্তু পরিষ্কার নয় যে ঘটনার সাপেক্ষে উইল হ্যাভ টু কে ইউজ করতে হয়। অনেকে মনে করে যে বা ক্রিয়া প্লাস তে প্লাস হবেই, মানে করতে হবেই, বলতে হবেই, এরকম বোঝালেই উইল হ্যাভ টু কে আমরা ইউজ করতে পারবো, তা নয়। যদি ঘটনা কোনো না থাকে তাহলে কিন্তু উইল হ্যাভ টু ব্যবহার হবে না। মানে আগে একটা ঘটনা থাকবে, তার দরুন যে বক্তা বাধ্যতা অনুভব করছে, তখনই উইল হ্যাভ টু কে আমরা ব্যবহার করতে পারি। তাহলে আমি এই ভিডিওতে আমি হ্যাভ টু হ্যাজ টু এর টেন্সের যে ব্যবহারটা, মানে হ্যাভ টু হ্যাজ টু কে টেন্সের বিভিন্ন টেন্সে কিভাবে ব্যবহার করা যায় সেটা আমি দেখালাম। এরপরে আমি হ্যাভ টু নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেখানে আমি হ্যাভ টু কে কিভাবে জিরান্ডে ইউজ করা যায়, হ্যাভ টু কে কিভাবে পার্টিসিপলে ইউজ করা যায়, হ্যাভ টু কে কিভাবে ইনফিনিটিভে ইউজ করা যায়, বা হ্যাভ টুর মোডালের সঙ্গে কিভাবে হ্যাভ টু কে ব্যবহার করা যায় সেইগুলো দেখাবো। হ্যাভ টু বা হ্যাজ টু সম্পর্কে এইটুকুই এখানে জানালাম টেন্সের ওপর।